নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এমন কি সম্ভাবনা আছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিবিআই ডেকে পাঠালো? কোশ্চিনকালে কেউ কেউ হয়তো ভাবতেও পারেন না, কিন্তু পরিস্থিতি কিন্তু সেদিকে যাচ্ছে। তার কারণটা কি বলুন তো? যে রিপোর্ট বেরোলো, যে 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 রায় জাস্টিস দেবাংশু বসাক কঠোরতম রায় দিয়েছেন, 25,753 জনের চাকরি বাতিল, ঠিক সেই রায়ের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্টিনেন্ট বিষয় হচ্ছে যে সুপার নিউমারারি পোস্ট যেটা তৈরি করে এই চাকরি চোরেদের রিহ্যাবিলিটেট করার জন্য একটা প্রসেস তৈরি করেছিল রাজ্যের নবান্ন বা রাজ্যের ক্যাবিনেট বা রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট, সেটা কারা করেছিল সেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন চেয়ারে ছিলেন, তিনি সরাসরি এটা নিয়ে সিবিআইয়ের তদন্ত দিয়েছিলেন যে সিবিআই তদন্ত খুঁজে বার করুক। এমনকি আপনাদের যদি মনে থাকে স্মরণ করিয়ে দিই, মনীষ জৈন যিনি এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ব্রাত্য বসুর আন্ডারে যিনি কাজ করেন, সেই এডুকেশন সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারিকে মনীষ জৈনকে ডেকে পাঠানো হয় এবং ডেকে পাঠিয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রথমে আসতে চাননি, বোধহয় ডিভিশন বেঞ্চে গিয়েছেন বা সেটা মান্যতা দেয়নি আদালত, এবং শেষ পর্যন্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ডেকে পাঠান, সরাসরি জিজ্ঞেস করেন সুপার নিউমারারি পোস্ট এই ক্রিয়েশনটা কার মস্তিষ্ক প্রসূত, কে সিদ্ধান্তটা নিয়েছেন? কেন অতিরিক্ত চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত সুপার নিউমারারি পোস্ট যদি ক্যাবিনেট নেয়, সেটা সম্পূর্ণ বেআইনি নয়, আইনত দণ্ডনীয়। অর্থাৎ চোরেদের বাঁচানোর চেষ্টা করছে ক্যাবিনেট, এমন একটা সাংঘাতিক ঘটনার প্রেক্ষিতে জাস্টিস গাঙ্গুলি সেই রায়টা দিয়েছেন। তড়িঘড়ি করে পড়িমড়ি করে এ রাজ্যের সরকার, চোরেদের কালীঘাট, চোরেদের নবান্ন, চোরেদের ভাইপো, চোরেদের ক্যামাক স্ট্রিট, চোরেদের পিসি, সবাই মিলে আইনজীবী ঠিক করে চলে গিয়েছেন সুপ্রিম কোর্ট, এবং সেই সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে সম্মত অভিষেক মনু সিংভি তাকে দিয়ে স্যার বাঁচান, সর্বনাশ হয়ে গেল, এবার ক্যাবিনেটে ঢুকে পড়বে সিবিআই, এবং শেষ পর্যন্ত একটা সাময়িক স্থগিতাদেশ নিয়ে চলে এসেছিল। এবং সেই স্থগিতাদেশকে ভর করে সিবিআই তদন্ত আর হয়নি পুরো ব্যাপারটায়। এবার কিন্তু জাস্টিস দেবাংশু বসাক তার বিশেষ ডিভিশন বেঞ্চ কলকাতায় আইনের যে ফাঁকটা ছিল সেটাকে পূরণ করলেন, করে এবার সরাসরি পুরো বিষয়টা যেহেতু তাঁর বিচার্যের মধ্যে পড়েছে, সেই অবকাশে তিনি সরাসরি সিবিআইকে নির্দেশ দিলেন ইমিডিয়েটলি উইদিন 3 মান্থস আপনার ইনভেস্টিগেশন কমপ্লিট করুন। সুপার নিউমারারি পোস্ট চোরেদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা যে চেষ্টাটা করেছেন, সেটা কার সিদ্ধান্তে, কার ডিসিশনে, কার কি, সমস্ত বিষয়টাকে আপনারা ইনভেস্টিগেট করে আপনাদের রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে কনসার্নড আদালতে দিন, অর্থাৎ সিবিআই যে স্পেশাল বিশেষ আদালত, সেইখানে আপনারা পেশ করুন। বেজায় চটেছেন, বিস্তর ভয়ও পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকেও স্থগিতাদেশ আনার চেষ্টা করবেন, কিন্তু আমার নিজস্ব ধারণা, ঠিক ভুল তো সেটা অন্য কথা, কিন্তু আমার নিজস্ব ধারণা সুপ্রিম কোর্ট এই ব্যাপারটাই বোধহয় আর স্থগিতাদেশ দেবে না। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক স্পেশাল ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাক রায় দিয়েছেন 25,753 জনের চাকরি যাবে, এবং তারপর সিবিআই তদন্ত করবে, যে তদন্ত করে বার করবে যে এই চোরেদের বাঁচানোর জন্য সরকারের কে কে ইনভলভ ছিল। এইখানে কিন্তু ফেঁসে যাওয়ার চান্স আছে। ব্রাত্য বসু তো ফাঁসবেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কেও সিবিআই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে যে এই যে বিশেষ 5ই মে সম্ভবত গত বছর এই যে বিশেষ এজেন্ডাটা ক্যাবিনেটে এনেছিলেন, এটাতে আপনার ইনভলভমেন্ট কী, আপনার অনুমতি নিয়েছিলেন কিনা, কে কে ফাঁসতে পারে, সেটা নিয়ে একটু বিস্তর জল্পনা চলছিল। আমি নিজেও চর্চা করছিলাম। প্রথমত মনীষ জৈনকে সিবিআই ডেকে পাঠাবে, যদি না এর মধ্যে আবার সুপ্রিম কোর্টে আবার মনু সিংভির দয়ায় স্থগিতাদেশ হয় সিবিআই তদন্তের ব্যাপারে, মনীষ জৈন প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরে এক চেয়ারে বসে রয়েছেন, যিনি সমস্ত এইসব কেলেঙ্কারির সাক্ষী, তাকে সরান না মমতা বন্দ্যোপাধ্যায়, সে মনীষ জৈনকে সম্ভবত সিবিআই ডেকে পাঠাবে। এবং মহামান্য বিচারপতি জাস্টিস দেবাংশু বসাক বলেছেন প্রয়োজন হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন, অর্থাৎ কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন আপনারা করতে পারেন, সেই অনুমতিও সিবিআইকে দিয়ে রেখেছেন। ফলে মনীষ জৈনকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে পড়ে যেতে হতে পারে। এক, দ্বিতীয়ত সেটা যে এরপর কে ডাক পাবেন, আমার যতদূর ধারণা ব্রাত্য বসু ডাক পাবেন। ব্রাত্য বসুকেও সিবিআই ডেকে পাঠাবে, সরাসরি ডেকে পাঠিয়ে এনকোয়ারি করবে যে আপনার অধীনেই তো মনীষ জৈন কাজ করেন, তাহলে কি আপনি নির্দেশ দিয়েছিলেন, নাকি মনীষ জৈন চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ দ্বিবেদীর, তখনকার চিফ সেক্রেটারি, তার নির্দেশ মোতাবেক করেছে। সেক্ষেত্রে হরিকৃষ্ণ দ্বিবেদীর ডাক পাওয়ার সম্ভাবনা আছে। আমি 3 জনের নাম প্রাইমারিলি ভেবেছিলাম, মনীষ জৈন, ব্রাত্য বসু,
হরিকৃষ্ণ দ্বিবেদী যেহেতু চিফ সেক্রেটারি এবং যিনি এই এজেন্ডা ফাইনাল করার ব্যাপারটা পুরোটাই করেন, অর্থমন্ত্রী ডাকতে পেতে পারেন, অর্থ দপ্তরে যিনি দায়িত্বে ছিলেন, যে অর্থমন্ত্রক এই সুপারনিউমারি পোস্টের জন্য একটা নির্দিষ্ট টাকা অ্যালটমেন্টের ব্যাপারে কনফার্মেশন দিয়েছিলেন এবং এজি তো আছেন, আগের বারের এজি সম্মতি দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীও ডাক পেতে পারেন। এগুলো সম্ভাবনা। ফলে আমার এই চর্চার বিষয় হচ্ছে কাকে কে ডাক পেতে পারেন। আমি এই নিয়েই গিয়েছিলাম সরাসরি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কাছে। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে কে ডাক পেতে পারেন। মনীষ জৈনের কথা তো বললেন, ব্রাত্য বসুর কথাও বললেন, হরিকৃষ্ণ দ্বিবেদীর কথাটাও এসেই যায়। চিফ সেক্রেটারি যেহেতু ক্যাবিনেট মিটিংয়ের সমস্ত কোঅর্ডিনেশনটা করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক পেতে পারেন। তরুণজ্যোতি তিওয়ারিও কিন্তু সহমত হলেন যে সিবিআই কিন্তু এই তদন্তটা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন। তবে আমার নিজের ধারণা, যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকেন সেটা ইলেকশনের আগে নয়, ইলেকশনের পরে হয়তো ডাকতে পারেন। তা নাহলে সিম্প্যাথি ভোট জোগাড় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই সিবিআইয়ের ডাকটাকেও কিন্তু এনক্যাশ করতে পারেন। এই হচ্ছে সামগ্রিক জিস্ট। আমি আমার বক্তব্যটা ব্যাখ্যা করলাম। আমরা তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি অত্যন্ত প্রতিভাবান আইনজীবী এবং কলকাতা হাইকোর্টে খুব সিরিয়াস অনেকগুলো মামলা তিনি লড়েছেন, জিতেছেন এবং লড়াই করে রাজ্য সরকারকে হারিয়েওছেন অনেক ক্ষেত্রে। সেই তরুণজ্যোতি তিওয়ারি আমাদের প্রশ্নের উত্তরে কি বললেন শুনুন। তরুণ, একটা স্পেসিফিক প্রশ্ন, সুপারনিউমারি পোস্ট নিয়ে সিবিআই এনকোয়ারি, মনীষ জৈনকে যেটা নিয়ে ডেকেছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টে তার এজলাসে, আলটিমেটলি সেটা সিবিআইয়ের হাতে গেছে। এবার সিবিআই কি এতে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত হাত বাড়াতে পারে? কাকে ডাকতে পারে? তোমার কি ধারণা? হাইকোর্টের রায়টা খুব পরিষ্কার। রায়ের প্রত্যেকটা ছত্রে এই সুপারনিউমারি পোস্ট এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষক তাদেরকে ব্যতিক্রমী নিয়োগ বলছো, তাদেরকে বাঁচানোর চেষ্টা দেখা গেছে। তো এর মধ্যে একটা মজা জিনিস আছে। এই সুপারনিউমারি পোস্ট অ্যাপ্রুভ করলো কারা? অ্যাপ্রুভ করলো হচ্ছে ক্যাবিনেটের শীর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিনান্স ডিপার্টমেন্ট শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং শিক্ষামন্ত্রী, মানে সেই লিঙ্কড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্ট বলেছে এই সুপারনিউমারি পোস্ট যারা কথা বলেছিল তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, সিবিআইকে বলেছে ইনভেস্টিগেট করার জন্য। তো এই ক্ষেত্রে রাজ্যের তৎকালীন মুখ্য সচিব ছিল মনীষ জৈন, ওর ফাঁসার কথা। এডুকেশন মিনিস্টার যে ব্রাত্য বসু, তার ডাক পাওয়ার কথা, তাকে তো কাস্টোডিয়াল ইন্টারোগেশন হওয়া দরকার। এবং সর্বোপরি ক্যাবিনেটের শীর্ষে যে ক্যাবিনেট 330 কোটি টাকা অ্যাপ্রুভ করে দিয়েছিল এই চোর শিক্ষকগুলোকে রাখার জন্য, সে ক্যাবিনেট শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, তারও ডাক পাওয়ার কথা। সিবিআই চাইলে তাদেরকে ডাকতেই পারে এবং যদি প্রমাণ পায় কোনো যে এরা দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বাঁচানোর চেষ্টা করছিল, যদি এটা ফেস অফ দ্য রেকর্ড পরিষ্কার, তাহলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার এদের। এবং আদালত তো বলেছে কাস্টোডিয়াল ইন্টারোগেশন। সম্ভাবনা আছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেহেতু দপ্তরের হেড ছিলেন, খালি ব্রাত্য বসুকে থামলে হবে না। ব্রাত্য বসু, ফিনান্স মিনিস্টার রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্টের যে হেড সে, এবং সর্বোপরি ক্যাবিনেটের হেড যে সে, এই তিনজনকেই কাস্টোডিয়াল নেওয়া যেতে পারে। থ্যাংক ইউ তরুণ, থ্যাংক ইউ।